হ্যাঁ, শেখ হাসিনাকে ভোট দেবো এবং তারা ধন্যবাদ দেবো, আমার ফ্যামিলির ভোটও দেবো। সরকার আমাকে 10টা বাবার প্রতিবন্ধী ভাতা দেয়, সব কিছু দেয়, ইলেকট্রিক দেয়। সামনে ভোট হাসিনা সরকার দেবো। ভোট দিব না? অবশ্যই ভোট দেবো। আমরা ভোট দেবো এই সরকার যে উন্নয়ন করেছে, ব্রিজ, কালভার্ট, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রেগনেন্ট ভাতা, তারপরে মাতৃকালীন ভাতা, সরকার যে উন্নয়ন করেছে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, আমরা ভোট তাকেই দেবো। সবই 15 বছর থেকে এই সরকার মনে করেন যে উন্নয়ন করে যাচ্ছে, উন্নয়ন ধারা অব্যাহত রাখার জন্য আমরা ভোট দেব। কাকে দেব? অন্য কাউকে তো ভোট দেওয়ার মনে করি যে আজ যদি অন্য কাউকে ভোট দেই, ভোট দেওয়ার পরে তারা তো আসি লুটিপুটি, আবার তারা তো মনে করেন যে তাদের আখের গোছানোর জন্য তারা প্রস্তুত হবে, আবার প্রতিশোধ নেওয়ার জন্য তারা প্রস্তুত নেবে, একে অপরকে প্রতিশোধ নেবে। সেরকম এই প্রতিশোধী মানে সেন্টিমেন্ট আমরা দেখতে চাচ্ছি না। আমরা চাচ্ছি যে আমরা সাধারণ কৃষক মানুষ, সাধারণ মানুষ, আমরা খেটে করি খাই, সেজন্য আমরা এই উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য। না না, আমরা তো শেখ হাসিনা আইলে তো আমরা হারিয়ে যাবো। আওয়ামী লীগ যদি আয় হারিয়ে চালাম, শেখ হাসিনা আমাকে দেখছে, ইস্কালাকে দেখছে। আর ভোট নৌকো মাঝে ভোট দিব না, ভোট তো ছিলাম না না, হ্যাঁ নৌকো মার্কা দিব, নৌকো মার্কা ছাড়া করে ভোট দিব না, না না দিব না। 5 তারিখে যে ক্ষতি হয়েছে 100 বছর এটা পূরণ হবে না। শেখ হাসিনারে চাই। শেখ হাসিনাকে বাংলাদেশে আনতে যদি আপনার জীবন দিতে হয় তাও দিবেন? হ্যাঁ দিব। 5 তারিখের পরেতে এই বাংলাদেশ একটা মানুষও শান্তি নাই, কে অশান্তি আছে। একটা মানুষও ঘুমাইতে পারে না, অশান্তি। দিনে দুপুর বেলা চুরি ডাকায় হয়ে থাকা আমাদের সরকার, আমরা শেখ হাসিনারে চাই, আমরা কোন সরকার চাই না। নৌকার ভালোবাসি, উন্নয়নের কাজ করছে, এই জন্য নৌকার ভোট দিতে চাই। হ্যাঁ, নৌকা মোকাবিলি ভোট দিয়ে দেবো, কারণ সে দেশের জন্য ভালো কাজ করছে। হয় তার এখন মানুষ বদনাম কয়, মানুষ মারছে, টেয়াচুরি করছে, এরা মানুষ কয়, কিন্তু অরিজিনাল ভাবে সে দেশের কাজ করছে। প্রতি কেজি চালি 10 টাকা বাড়তি, প্রতি কেজি তরকারিতে 20 টাকা 30 টাকা বাড়তি। আমাদের ইনকাম নাই, আমরা কি করে বাঁচি? আমরা শেখ হাসিনার চাই, আমরা যতদিন বেঁচে থাকবো, কারণ আমরা দেখি কোন সরকারে আমাদের কি এ সাহস। আল্লাহর রহমত, আমি কেরুত্তা খাই না, আমি কেরুত্তা পড়ি না, আল্লাহ আমার চালায়, আমি চলি। কোন সরকারের আমাদের আমাকে চলে শান্তি, খাইয়ে পরে শান্তি, এইটাই আমরা চাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সামনে উন্নতি করছে, সে করিয়ে যদি দুর্নীতি করে দেয়, এরকম সব সরকার আসে, যে সরকার আসে সেই সরকার নিজের পেট ভরে, এরকম করি নাই দেশে কোনো কিছু। আমি কোনো পয়সা খাই নাই, আল্লাহর রহমত। বললাম যে আমি হালালি পয়সা কামাই করে খাই, আমার কতজন মারিয়ে নিয়ে যায়। আল্লাহর কসম করে গোলা, যদি শেখ হাসিনা গায়ে হাত দেওয়ার চেষ্টা করে, আগে আমি আসাদ আলী জীবন দেবো, আমি আগে জীবন দেব, তারপর শেখ হাসিনা গাঁত হাত দিতে হবে। শেখ হাসিনা দেশে উন্নত করছে, ও আমাদের দেশের মাও। আমরা তো শেখ হাসিনার 2 কোটি মানুষের যাই এয়ারপোর্টে মালা দিয়ে আনু, শুধু শেখ হাসিনার ডাকের অপেক্ষা আমরা সাধারণ মানুষ আছি। আমরা হইলাম শেখ হাসিনার রিজার্ভ ফোর্স, শেখ হাসিনা ডাকান মাত্রে আমরা আন্দোলনে আছি, কোনো সমস্যা নাই। পাতাল রেলের কাজ চলে, কর্ণফুলী টার্নেল, ঢালাকা এলিভেটেড এক্সপ্রেস ওয়ে, আপনার পদ্মা সেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, আরো বড় বড় মেগা প্রকল্প, এদিক বিগত অনেক নেতা কল্পনাও করে যেটা শেখ হাসিনা করিয়া দিয়ে গেছে। আর শেখ হাসিনা হইলো একটা ব্র্যান্ড, ঠিক আছে, আওয়ামী লীগের একটা ব্র্যান্ড। আপনার এই দেশে বড় বড় যা উন্নয়ন আছে তা হইলে আওয়ামী লীগ সরকারের সময়ের উন্নয়ন, তাহলে শেখ হাসিনার উন্নয়ন। এগো কি এরাই দেশের কি, এরা হইলো আপনার ওই ছাগলের 3 নম্বর বাচ্চা। এই দেশ যারা রাজনীতি করে দেশে এগো কাম কি? এরা যে উন্নয়ন দেখতে গেছে হেলিকপ্টার দিয়া বা বিমান দিয়া, এই পর্যন্ত 5 মাসে একটা ইট লাগাইছে, তাহলে কি উন্নয়ন দেখতে গেছে? এটা তো শেখ হাসিনার উন্নয়ন। শেখ হাসিনার উন্নয়ন দেখতে গেছে, তা আবার নিজেকে উন্নয়ন দাবি করে কোন দুঃখে? আমি তো এটা বুঝি না। আর বিগত আরো সময় এমপি মন্ত্রী আসিল না, এরা কি এরকম হেলিকপ্টার ব্যবহার করছে? ওই যে সমস্যা আছে কি কইতে পারেন, এরা তো ওই একটা বাংলা একটা কথা আছে যে নাই দিন না স্বামী বাপের মতন। হ্যাঁ, এরা তো ক্ষমতা কোনো সময় পায় নাই, আসলে ফকিন্নি, হঠাৎ করে ক্ষমতা পাইছে। এখন এত ক্ষমতা কি করবো, পাগল হয়ে গেছে। মানে কিছু ক্ষমতা রাখবো না কিছু ক্ষমতা বেচবো, মানে খুব দ্বিধা দ্বন্দ্বে আছে। দলগুলোর উপর সেই চাপ দেয়া হোক, কারণ আমাদের দলগুলো বিএনপি আওয়ামী লীগের মতন বড় রাজনৈতিক দলগুলোতে নারী
প্রতিদ্বন্দ্বী হতে পারে এমন নারীর সংখ্যা কিন্তু অনেক। এলাকায় জনপ্রিয়তা আছে, এলাকার সঙ্গে যোগসূত্র আছে, এলাকার সঙ্গে কন্টিনিউয়াস কানেকশন মেনটেইন করে, এলাকায় রেগুলার ভিজিট করে এবং একই সঙ্গে সংসদে যাবার এবং সংসদের পলিসি মেকিং এ ভূমিকা রাখবার মতন যোগ্যতা সম্পন্ন নারী যে একেবারেই কম তা কিন্তু না, যথেষ্ট আছে। সো এই নারীদেরকে যদি আপনি একটু পুশ করেন, তাহলে দলগুলোকে একটু পুশ করেন, তাহলে কিন্তু নারীরা উঠে আসতে পারে। অর্থাৎ সেই দলগুলোর জায়গাটাতে কাজ করার মনোভাবটা জায়গা আগে আছে। চেঞ্জ করতে হবে নারীদের প্রতি এবং সুযোগ সৃষ্টি করে দিতে হবে, সুযোগ সৃষ্টি করে দেওয়ার একটা বিষয়। আর সংবিধান সংস্কার কমিশন তো অনেকগুলো সংস্কারের প্রস্তাব এনেছে। সেখানে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কথা আছে, সেখানে একজন ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না সেটি আছে, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য এবং একই সাথে রাষ্ট্রপতি যাতে সরাসরি নির্বাচনের মধ্যে দিয়ে আসেন সেই জায়গাটা আছে। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট বিকজ আপনারা দেখেন আমাদের 53 বছর আমরা কি দেখেছি, আমরা দেখেছি যে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী যা বলেন সেটারই একো করেন, এর বেশি এর বাইরে আমরা রাষ্ট্রপতিদের কোনো ভূমিকা রাখতে দেখি না। এবং আমরা এমন ব্যক্তিকে এই রাষ্ট্রপতি মনোনীত করতে স্বাচ্ছন্দ্য বোধ করেছি গত অ্যাটলিস্ট 90 যে যেই ব্যক্তিরা আসলে কোনো ইন্ডিপেন্ডেন্ট ভয়েস হিসেবে দাঁড়াতে পারেন নাই, নিজেদের স্বাতন্ত্র্য কোনো দিকে প্রমাণ করতে পারেন নাই। সো এটারই যদি ধারাবাহিকতা চলতে থাকে তাহলে কোনো মেক সেন্স করে না। সেই কারণে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর আপার হাউসের কথা যেটা বলা হয়েছে সেটা কিন্তু বিএনপি তার ভিশন 2030 থেকে শুরু করে 27 দফা 31 দফা এই সকল জায়গায় কিন্তু বলা হয়েছে যে এই জায়গাগুলোতে একটা ভারসাম্যের ব্যাপার। আপনি বাংলাদেশের নাম জনগণতন্ত্রী বাংলাদেশ দেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ দেন, যাই দেন না কেন, এই দেশের মানুষ যতদিন পর্যন্ত নাগরিক হয়ে না উঠবে, এই দেশের মানুষ যতদিন পর্যন্ত রাষ্ট্রের সঙ্গে তার যেই চুক্তি অর্থাৎ সংবিধান এটাকে বুঝতে এবং আত্মস্থ করতে সক্ষম না হবে, কারণ এটা আত্মস্থ করার সাথে তার নিজের অধিকার দাবি করাটা সরাসরি সংযুক্ত। এই বিষয়গুলোতে যতদিন পর্যন্ত মানুষ সচেতন না হবে, মানুষ যতদিন পর্যন্ত তার প্রতিনিধি নির্বাচন করার ক্ষেত্রে অন্য কোনো কিছুর দ্বারা ইনফ্লুয়েন্সড হবে, সেটা ভয় হতে পারে, সেটা লোভ হতে পারে, সেটা একদিনের ফুর্তি হতে পারে, ইট কুড বি এনিথিং, যতদিন পর্যন্ত এই জায়গাগুলোতে পরিবর্তন না আসবে, আপনি যতই বাংলাদেশের নাম অনেক শব্দ যোগ করে করে পরিবর্তন করুন না কেন, আদতে কোনো পরিবর্তন হবে না। এবং ধর্মনিরপেক্ষতা বা বহুত্ববাদ যেই কথাটি বলছিলাম, দেখুন ধর্মনিরপেক্ষতা আপনি যখন সংবিধান থেকে তুলে দিচ্ছেন তখন কিন্তু আপনি বেসিক নেচার অফ দি কনস্টিটিউশনটাকে পাল্টে দিচ্ছেন। এখন কেউ কেউ তর্ক করতে পারে বাংলাদেশে তো 53 বছর ধরে ধর্মনিরপেক্ষতা ছিল সংবিধানে, কিন্তু তারপরেও কি আমরা রামু, নাসিরনগর, কলমাকান্দা, ঠাকুরগাঁ, ঈশ্বরদী, অভয়নগর এসব জায়গা তো আমরা দেখেছি, তাই না, কি হয়েছে বাংলাদেশে। এবং সংখ্যালঘু যে কোনো পট পরিবর্তন, যে কোনো কিছুর পরিবর্তনের প্রথম ভিকটিমটা হচ্ছে বাংলাদেশে যারা সংখ্যালঘু সম্প্রদায়। এবং যে কোনো একটা গুজব তুলে, ইস্যু তুলে, ফেসবুকে একটা মিথ্যা স্ট্যাটাস দিয়ে আপনি লন্ডভন্ড করে দিতে পারেন একেবারে, এবং সেটা আজকে না, সেটা আমরা বহু বছর ধরেই দেখে আসছি। সো এই জায়গাগুলোতে পরিবর্তন না এনে আপনি ধর্মনিরপেক্ষতা রাখলেন বা আপনি তুলে দিলেন, তাতে কি বা যায় আসে? পরবর্তীতে যারা গভর্নমেন্ট ফর্ম করবে, যারাই মানুষের ভোটে সরকার গঠন করবে, তাদের যদি সেই সংস্কার করবার সদিচ্ছা না থাকে তাহলে এই সংস্কারগুলো বাস্তবায়িত হবে না। এক, দুই হচ্ছে অতীতের কথা অনেকেই টানেন, 3 জোটের রূপরেখা 90 তো দুই দলের কাউকেই সেভাবে মানতে দেখা যায়নি। 90-এর গণ অভ্যুত্থানের সাথে 24-এর কিন্তু কিছু বেসিক ডিফারেন্স আছে। 90-তে এত রক্ত ঝরেনি, রক্ত ঝরেছে কিন্তু 1,500 মানুষ 1.5 মাসের মধ্যে হত্যাকাণ্ডের শিকার হওয়া, পুলিশের গুলিতে, তাও আবার চোখ হারানো, পঙ্গু হওয়া, প্রায় 30,000 মানুষ আহত হওয়া, এটা একটা ম্যাসিভ ব্যাপার। হ্যাঁ, সো এটার পরে যদি আসলে পলিটিক্যাল সংস্কার সেই অর্থে না হয়, তাহলে আমি মনে করি যে এই রকম সচেতনতা আমি মানুষের মধ্যে এখন লক্ষ্য করছি, পলিটিক্যাল কনসিয়াসনেস, এটা কিন্তু মানুষ চোখ বন্ধ করে বা মুখ বন্ধ করে মেনে নেবে আমার মনে হয় না। তো যদি কোনো দল মানুষের ভোটে নির্বাচিত হয়ে এসে এই সংস্কার থেকে কিছুটা পিছু হটে, তার মূল্য তাকে দিতে হবে। দেখুন, বাংলাদেশে সময় সময় যতগুলো পরিবর্তন এসছে, সেটা 52-র ভাষা আন্দোলন বলেন,
69-এর গণ অভ্যুত্থান, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন কিংবা 24-এর গণ অভ্যুত্থান, প্রতিটারই লিড রোলে কিন্তু আমরা তরুণ সমাজকে দেখেছি, প্রতিটা লিড রোলে আমরা ছাত্র সমাজকে দেখেছি। এবং 111-এর সরকার নিয়ে আমার ভাই যেটা বলছিলেন, 111-এর পতনের ঘন্টা কিন্তু বেজেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ছোট্ট ঘটনাকে, খেলার মাঠের ছোট্ট ঘটনাকে কেন্দ্র করে। সো স্টুডেন্ট এবং ইয়াং ফোর্স তারা কিন্তু সব সময় পরিবর্তনে অগ্রণী ভূমিকা রাখে। সো তাদের এই শক্তিকে অগ্রাহ্য কেউ মানে কখনো করলে সেটা ভুল করেছে। আর 21 বছর বয়স, এই ব্যাপারে তো একটা প্রশ্ন আসতেই পারে যে আমরা জানি যে আমাদের ইয়াং স্টুডেন্টসরা যারা এই গণ অভ্যুত্থানে সরাসরি সম্পৃক্ত ছিল, রক্ত দিয়েছে, আহত হয়েছে, তারা রাজনৈতিক একটি দল করতে চাইছে। কেউ কেউ মনে করছে সেই দলকে ফ্যাসিলিটেট করার জন্যই 25 থেকে বয়সটি 21-এ নামিয়ে আনা হচ্ছে। এটা যদি আসলে মাথায় রেখে করা হয়, সার্টেনলি পলিটিক্যাল পার্টিগুলো এক ধরনের অবজেকশন তুলতেই পারে। বিকজ আপনি যখন কোনো একটা এজেন্ডা সামনে রেখে কোনো একটা বিশেষ গোষ্ঠী বা কোনো একটা বিশেষ ব্যক্তি বা কোনো একটা বিশেষ মতকে সুবিধা দেওয়ার জন্য জেনারেল আইন পরিবর্তন করবেন, সাধারণ নিয়মের ব্যত্যয় মানে পরিবর্তন আনবেন, তখন কিন্তু আপনার মোটিভ নিয়ে প্রশ্ন আসবে। আমরা বিশ্বাস করতে চাই এই সরকারটি কোনো বিশেষ মত, কোনো বিশেষ গোষ্ঠী, কোনো বিশেষ দল কিংবা কোনো বিশেষ মতাদর্শের প্রতি টিল্টেড না, ঝুঁকে পড়া না। ধন্যবাদ। একই বিষয়ে যদি আমরা দেখি এরকম, ডেফিনেটলি এটা নিয়ে আপত্তি হয়তো উঠবে।